আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আর্থিক বিবরণী অধ্যায়ের উপর আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2019 সালের 2 নং প্রশ্নের সমাধান করব। চলো আমরা একটু প্রশ্নটা দেখে নেই। আমরা প্রশ্ন দেখতেছি, রাশেদ লিমিটেডের অনুমোদিত মূলধন প্রতিটি 100 টাকা মূল্যের 25,000 সাধারণ শেয়ারে বিভক্ত 25 লক্ষ টাকা 31 ডিসেম্বর 2018 তারিখে কোম্পানির রেওয়ামিল ও অন্যান্য তথ্যাদি নিচে সন্নিবেশিত হলো। তার মানে এখানে আমাদের হিসাবকালটা হচ্ছে 2018 সালের জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। 2018 সালের ডিসেম্বর 31 তারিখে হিসাবকালের শেষের দিনে এই প্রতিষ্ঠানটা রেওয়ামিল তৈরি করছে। এই প্রতিষ্ঠানের সরকারের কাছ থেকে 25,000 শেয়ার নিয়ে অনুমোদন লাভ করে দেন এই কারবারটা শুরু করছে, যেখানে প্রতিটি শেয়ারের আসল মূল্য বা অভিহিত মূল্য 100 টাকা। ওকে, এখন আমরা রেওয়ামিল বলতে জানি ডেবিট দিকে সম্পদ আছে, ব্যয় আছে, আর সংরক্ষিত আয়ের যে দফা, আয়কর, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বা লভ্যাংশ প্রদান, এবং ক্রেডিট দিকে আছে আয় দায় শেয়ার হোল্ডারদের সত্ত্ব। এগুলো আমরা সবে জানি। আমরা শুরুতে যেটা করব, সমন্বয়গুলো একটু দেখে নেব। সমন্বয় 1, সমাপনী মজুত পণ্য 95,000 টাকা উল্লেখ করা হয়েছে। 2, নিট মুনাফার উপর 25% হারে আয়কর সংস্কৃতি ব্যবস্থা করো। 3, কলকাতার উপর 10% হারে অপচয় ধার্য করো ও সুনামের 20% অপচয় অবলম্বন করো। একজন খরিদ্দার এর কাছে পাওনা 10,000 টাকা পাওয়া যাবে না, যা এখন হিসাবভুক্ত হয়নি। প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সংস্কৃতি ব্যবস্থা করো। শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ ঘোষণা করা হয়। আমরা সমন্বয়গুলো করে নিলাম। এখন আমার ক, খ, গ সৃজনশীল অংশ। কয়ে বছর শেষে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। আমরা কথা না বাড়িয়ে সরাসরি কিভাবে সলভ করতে হবে এটা আমরা চলে যাবো। তাহলে আমরা খাতায় লিখবো 2 নং প্রশ্নের সমাধান, যেহেতু 2 নং প্রশ্নের সমাধান আমরা লিখবো ক, নিট প্রাপ্য হিসেবের পরিমাণ নির্ণয়। এখন নিট প্রাপ্য হিসেবের পরিমাণ যে আমরা নির্ণয় করব, আমরা আর্থিক অবস্থার বিবরণীতে যখন চলতি সম্পদ লিখি, চলতি সম্পদের মধ্যে আমরা কিন্তু প্রাপ্য হিসাব লিখি। প্রাপ্য হিসাব প্রথম করে লিখে তার সাথে অলিখিত বিক্রয় থাকলে যোগ করি, সমন্বয়ে বা ধারে বিক্রয় থাকলে যোগ করি। সেখান থেকে আমি সমন্বয়ে যদি দেখি অলিখিত বিক্রয় ফেরত আছে, বিয়োগ করি। সেখান থেকে আমরা অলিখিত অনাদি পাওনা বিয়োগ করি, নতুন অনাদি পাওনা সংস্কৃতি বিয়োগ করি। করে যে টাকাটা দ্বিতীয় ঘরে দেই, এটাকে আমরা বলি নিট প্রাপ্য হিসাবের পরিমাণ। ওকে, এই জিনিসটাই আমরা কয়ে করব। এটা আসলে অত পেঁচিয়ে না বলে একদম সহজভাবে তোমাকে বিষয়টা ক্লিয়ার করলাম যে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাবের যে কাজটা করি, করে আমরা দ্বিতীয় ঘরে যে টাকাটা লিখি, সেটাই কিন্তু নিট প্রাপ্য হিসাবের পরিমাণ। ওকে, আমরা রেওয়ামিলে যে প্রাপ্য হিসাবটা আছে আমরা আগে তো লিখবো নিট প্রাপ্য হিসাবের পরিমাণ। আমরা বিবরণ টাকা করে একটা করবো। রেওয়ামিলে যে প্রাপ্য হিসাবটা আছে, এই প্রাপ্য হিসাব লিখবো আমাদের ছকে। রেওয়ামিলের প্রাপ্য হিসাব 3,75,000 টাকা আছে। তাহলে রেওয়ামিল অনুযায়ী আমরা বিভিন্ন ব্যক্তিদের কাছে 3,75,000 টাকা পাওনা আছি। ওকে, এখন সমন্বয়ে আমরা প্রাপ্য হিসাবের সাথে যদি অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয় থাকে আমি যোগ করব, আবার সমন্বয়ে যদি অলিখিত বিক্রয় ফেরত থাকে আমি বিয়োগ করব। আমরা এই দুটো সমন্বয় আমরা পাইনি, তাই আমরা প্রাপ্য হিসাবের সাথে ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয় যোগ করব না, আমরা অলিখিত বিক্রয় ফেরত বিয়োগ করব না। এখন প্রাপ্য হিসাব রিলেটেড সমন্বয় কি আছে এই অঙ্কে 4 নম্বর সমন্বয় দেখলে আমরা বুঝতে পারবো। এই যে একজন খরিদ্দার এর কাছে পাওনা, খরিদ্দার বলতে যারা আমার দোকানে পণ্য ক্রয় করছে, অর্থাৎ যাদের কাছে আমি পণ্য বিক্রি করছি। এখন আমি একজন খরিদ্দারের কাছে বাকিতে পণ্য বিক্রি করছি, তার কাছে পাওনা আমার 10,000 টাকা। এই দেখো, একজন খরিদ্দারের কাছে পাওনা 10,000 টাকা। খরিদ্দার মানে যারা আমার দোকান থেকে পণ্য ক্রয় করে। 10,000 টাকা পাওয়া যাবে না। তাহলে আমি একজনের কাছে 10,000 টাকা পেতাম, এটা আমি আর চূড়ান্ত চেষ্টার পরেও দেখতেছি আর আদায় করা সম্ভব না, মানে পাওয়া যাবে না, যা এখন হিসাবভুক্ত হয়নি। তাহলে এটা হিসাবভুক্ত করণে বাদ গেছে। আমরা জানি সমন্বয়ে প্রাপ্য হিসেবে নিকট থেকে চূড়ান্ত চেষ্টার পরেও যে টাকাটা পাওয়া যায় না, সমন্বয় থাকে, এটা অলিখিত পাওনা। এখন সমন্বয় আছে মানে কি, আমাদের রেওয়ামিলে যে প্রাপ্য হিসাব 3,75,000 টাকা আছে, এখান থেকে এই টাকাটা বাদ দেওয়া নেই। কিন্তু এই অনাদায়ী পাওনাটা যদি রেওয়ামিলে থাকতো, রেওয়ামিলে থাকা মানে এটা লিখিত, লিখিত মানে এটা বাদ দেওয়া আছে। এটা আমাকে একটু বুঝতে হবে যে অনাদায়ী পাওনাটা আমি কোথায় থেকে লিখতেছি। আমি কি রেওয়ামিল থেকে লিখতেছি? আমি যে রেওয়ামিল থেকে অনাদায়ী পাওনা লিখি, প্রাপ্য হিসাব থেকে বাদ দিব না। রেওয়ামিলে অনাদায়ী পাওনা আছে মানে কি, এটা প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়াই আছে, এটা লিখিত। আর সমন্বয়ে অনাদায়ী পাওনা মানে কি, এটা প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া নাই, এটা অলিখিত। তাই আমরা লিখবো মাইনাস অলিখিত অনাদায়ী পাওনা। কত টাকা আছে? 10,000 টাকা আছে। এই 10,000 টাকা এখন আমি বিয়োগ করব। বিয়োগ করলে আমরা যে টাকাটা পাবো 3,65,000 টাকা। এই 3,65,000 টাকার উপর আমি আবার সন্দেহ করতেছি, এই যে প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সংস্কৃতির ব্যবস্থা করো। তাহলে আমি আমার প্রাপ্য হিসাব রেওয়ামিলে ছিল 3,75,000 টাকা, এখান থেকে পাবো না কত? 10,000 টাকা। তাহলে এখন পাবো কত? 3,65,000 টাকা। আর এই 3,65,000 টাকা থেকে আমি আবার একটা ব্যবস্থা গ্রহণ করতেছি যে ভবিষ্যতে আরো আদায় নাও হতে পারে, যেহেতু
আমি দেখতেছি যে আমার এখন 1 টাকা আদায় হয়নি, আমি মোট টাকা পেতাম 3,75,000 টাকা, সেখান থেকে চূড়ান্ত চেষ্টার পরেও আমি 10,000 টাকা আদায় করতে ব্যর্থ হচ্ছি। তার মানে আমি একজন ব্যক্তির কাছে টাকা পাই, আমি বারবার ট্রাই করতেছি, তাকে বলতেছি ভাই এই টাকাটা দেন, আমি পাই, দিলে আমার খুব উপকার হতো, কিন্তু সে স্যাঁচরা আমাকে দিচ্ছে না। তাহলে এখনো 1 টাকাও আদায় হয় নাই, তার আগেই 10,000 টাকা গায়েব। তাহলে একবার তুমি চিন্তা করো তো, যখন ভবিষ্যতে তুমি টাকা আদায় করতে যাবা, আরো কি কিছু টাকা আদায় হবে না, মানে গায়েব হবে কিনা? অবশ্যই গায়েব হবে। এই জিনিসটাই আমি এখন কি করি, বর্তমানে পূর্বানুমান করি যে ভবিষ্যতে আমার আরো 5% টাকা আদায় নাও হতে পারে। এটাকে আমরা বলি ভবিষ্যৎ ব্যবস্থা। এটা কার উপর আমরা সন্দেহ করি? এই যে আমাদের যে প্রাপ্য হিসাব আছে সেখান থেকে অনাদি পাওনা বাদ দেওয়ার পর আমাদের যে অবশিষ্ট টাকাটা থাকলো, এটার উপর আমরা সন্দেহ করি যে ভবিষ্যতে আরো কত পার্সেন্ট পাবো না। আমি এখানে একটু ব্র্যাকেট দিয়ে দেখাই, 3,65,000 টাকা গুণন 5%, এটাকে আমরা বলি এই যে সমন্বয় যেটা আছে প্রাপ্য হিসেবে 5% অনাদি পাওনা সংস্থাদি ব্যবস্থা করতে হবে, এটা নতুন অনাদি পাওনা সংস্থাদি, অর্থাৎ সমন্বয়টা নতুন অনাদি পাওনা সংস্থাদি, রেওয়া মিলে যেটা থাকে এটা পুরাতনটা বিয়োগ হয়। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করবো, এখন প্রাপ্য হিসাব থেকে আমি আরো সন্দেহ করলাম 5% টাকা পাবো না, তাহলে আমি টোটাল টাকা পেতাম কত, 3,65,000 টাকা, এখান থেকে সন্দেহ করলাম 5%, তাহলে 5% কেটে কত টাকা বের হয় একটু দেখি, 3,65,000 গুণন 5%, আমি আরো সন্দেহ করলাম 18,250 টাকা পাবো না, তাহলে এটাও বাদ দেবো যেটা সন্দেহ। এখন আমি যদি বিয়োগ করি তাহলে আমি পাবো 3,46,750 টাকা। এই 3,46,750 টাকাই হচ্ছে আমাদের নিট প্রাপ্য হিসাব। এটাই আমরা আর্থিক ব্যবস্থার বিবরণীতে চলতি সম্পদে দ্বিতীয় ঘরে লিখি। তার মানে আমরা প্রাপ্য হিসাব লিখি প্রথম ঘরে, সেখান থেকে অলিখিত অনাদি পাওনা বাদ দিই 3,65,000 টাকা, সেখান থেকে আমরা নতুন অনাদি পাওনা সংস্থাতি বাদ দিয়ে আমরা যে টাকাটা পাই এটাই হচ্ছে আমাদের নিট প্রাপ্য হিসাব। ওকে, আমরা এটা খুব সহজেই বুঝে গেলাম, এটা আমাদের ডান। ওকে, এখন আমরা খ করবো। খয় কি বলছে, 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য পরিচালন মুনাফা নির্ণয় করো। আমি বারবার যে কথা বলতেছি, তোমাকে সৃজনশীল অংশে যে জিনিসটা নির্ণয় করতে বলবে আগে তোমাকে জানতে হবে যে আমাকে কি নির্ণয় করতে বলবো, এটা কোথায় নির্ণয় করবো। কারণ আমরা যখন যৌথ মূলধনী কারবারে আর্থিক বিবরণী অধ্যায়টা করি, আমাদের মূল করণীয় 3টা। আমাকে আয় বিবরণী প্রস্তুত করতে হয়, আমাকে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয়, আমাকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়। আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করি, আয় বিবরণী নির্ণয় করার মাধ্যমে আমরা 3টা ফলাফল নির্ণয় করি। 1, আমরা মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করি। 2, আমরা পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতির পরিমাণ নির্ণয় করি। এবং সর্বশেষে আমরা নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করি। তাহলে যখনই আমাকে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলবে, আমাকে আয় বিবরণী প্রস্তুত করতে হবে। যখনই আমাকে পরিচালন মুনাফা পরিচালন ক্ষতি নির্ণয় করতে বলবে, তখন আমাকে আয় বিবরণী প্রস্তুত করতে হবে। যখনই আমাকে নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করতে বলবে, তখনই আমাকে আয় বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে তুমি এখানে দেখো তো একটু কি বলছে, 2018 সালের 1 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য পরিচালন মুনাফা নির্ণয় করো। তুমি পরিচালন মুনাফা কোথায় নির্ণয় করবে? আয় বিবরণীতে। কিভাবে? তুমি পরিচালন আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করবে, তাহলে পাবে মোট মুনাফা। সেখান থেকে তুমি পরিচালন ব্যয় বিয়োগ করবে, তাহলে পাবে পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি। একদম সিম্পল। ওকে, আগে আমাকে জানতে হবে, তাহলে কিন্তু আমার কাছে ম্যাথগুলো অনেক ইজি। না জানলেই কিন্তু আমার কাছে জটিল। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা এখানে পরিচালন মুনাফা নির্ণয়ের চেষ্টা করি। তাহলে আমরা খাতায় কি লিখবো? আমরা লিখবো খ, আমরা লিখবো আয় বিবরণী। লিখতে পারি প্রতিষ্ঠানের নাম দিয়ে আয় বিবরণী ব্র্যাকেটে আংশিক, তার নিচে লিখতে পারি 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। অথবা আমি লিখতে পারি খ, পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয়। আমাকে আসলে এইভাবে ভালো লাগে, আমি লিখি খ। খ লিখবো আমি খ, পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয়। আমি এইভাবে জন্য শিখাই, আমরা ওইভাবে লিখতে পারি। এখন আমি যখন পরিচালন মুনাফা ক্ষতির পরিমাণ নির্ণয় করব, আমি কি করব? প্রথমেই লিখবো পরিচালন আয়। পরিচালন আয় মানে কি? বিক্রয় হতে প্রাপ্ত আয়, অর্থাৎ বিক্রয়। আমরা দেখবো রেওয়া মিলে বিক্রয় কত আছে, আমি নিট বিক্রয় নিব। আমরা দেখতেছি রেওয়া মিলে বিক্রয় আছে, দেখি কোথায়, এই যে ক্রয় বিক্রয় একসাথে আছে। ক্রয় ও বিক্রয়, ক্রয় 5,40,000 টাকা, বিক্রয় 11,24,500 টাকা। ওকে, তাহলে আমরা বিক্রয় দেখতেছি 11,24,500 টাকা। এখন আমি বললাম যে আমি নিট বিক্রয় নিব। রেওয়া মিলে যে বিক্রয় থাকে লিখিত বিক্রয়, এখান থেকে বিক্রয় ফেরত বিয়োগ হয়, বিক্রয় বার্তা বিয়োগ হয়, সমন্বয়ে যদি অলিখিত বিক্রয় থাকে যোগ হয়, দেন আমি যে টাকাটা পাই এটা হচ্ছে নিট বিক্রয়। আমরা কি এখানে যে 11,24,500 টাকা দেখতেছি, এটাই নিট বিক্রয়। এই জন্য আমাকে দেখতে হবে বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, বিক্রয় রিলেটেড কোনো কাজ আছে কিনা, নেই। যেহেতু নেই, এটাই আমাদের নিট বিক্রয়। তাহলে আমরা বিক্রয় লিখবো 11,24,500 টাকা। এটা একদম তৃতীয় হয়ে লিখবো। এটা আমরা লিখছি পরিচালনায়, লিখে রাখছি বিক্রয় 11,24,500 টাকা। ওকে, আমাদের লেখা হয়ে গেল, বিক্রয় ডান।
এখন বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করবো। তার মানে আমি যে 11,24,500 টাকায় পণ্য বিক্রি করছি, এর মধ্যে আমার ব্যয় বা আসল কত। এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করি, আমরা বেসিকটা জানি। এখন আমরা সরাসরি চলে যাই। আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি 3টা দফা যোগ করে, সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করে। আমরা কি কি 3টা দফা আনি? প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত ব্যয়, এই 3টা যোগ করে সেখান থেকে আমি সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে আমরা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় পাই। এখন এখানে আজকে আমি যে অঙ্কটা করতেছি, এই অঙ্কটা হচ্ছে একটা শিল্প প্রতিষ্ঠানের। আমরা বুঝবো কিভাবে, এটা আগে আমাকে বুঝতে হবে। তুমি একটু নিজে চিন্তা করো, আমরা আমাদের আশেপাশে যে বাজারগুলোতে আমরা ব্যবসায় প্রতিষ্ঠান দেখি, এগুলো নরমালি এক মালিকানা কারবার বা পাইকারি ব্যবসায়ী। এরা কিন্তু নিজের পণ্য নিজে উৎপাদন করে না। এরা কিভাবে ব্যবসা করে? এরা কোম্পানির কাছ থেকে বা এজেন্টের কাছ থেকে আগে কম মূল্যে পণ্য ক্রয় করে, দেন তারা অধিক মূল্যে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে। এখন প্রত্যক্ষ ব্যয় বলতে ক্রয় সংক্রান্ত ব্যয়। তার মানে আমরা আমাদের আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো দেখি, সেই প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করি প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত ব্যয়। বাট যদি প্রতিষ্ঠানটা শিল্প প্রতিষ্ঠান হয়, তখন আমি বিক্রিত পণ্যের ব্যয় বের করবো কিভাবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু চিন্তা করো তুমি। শিল্প প্রতিষ্ঠান মানে কি? যারা নিজের পণ্য নিজে উৎপাদন করে, তার মানে উৎপাদনমুখী বা উৎপাদনশীল প্রতিষ্ঠান। তাহলে এই উৎপাদনমুখী বা উৎপাদনশীল প্রতিষ্ঠানের জন্য আমি বিক্রিত পণ্যের ব্যয় বের করবো কিভাবে? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করব। এই ক্রয়টা হতে পারে কাঁচামাল ক্রয় বা পণ্য ক্রয়। কাঁচামাল ক্রয়ই বেশি হওয়ার সম্ভাবনা। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা ক্রয়টা যোগ করব। ক্রয় সংক্রান্ত ব্যয় যোগ না করে আমরা উৎপাদন সংক্রান্ত ব্যয় যোগ করবো। মানে চেঞ্জিংটা এই জায়গায়। আমরা নরমালি এক মালিকানা কারবারে আমাদের আশেপাশে যে বাজারগুলো আছে, সেখানে আমরা যেটা দেখি প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত ব্যয়। কিন্তু যখন প্রতিষ্ঠানটা হবে শিল্প প্রতিষ্ঠান, তখন প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, ক্রয় সংক্রান্ত ব্যয় না হয়ে উৎপাদন সংক্রান্ত ব্যয় হবে। উৎপাদন সংক্রান্ত ব্যয়ের মধ্যে আমার আসবে উৎপাদন মজুরি, কারখানার উপরি ব্যয়, আমার আসবে কলকাবজার অবচয়, আমার আসবে ড্রয়িং অফিসের বেতন। এই দফাগুলো আসবে আমাদের নতুনত্ব হিসাবে। আর আমরা বুঝবো কিভাবে এই প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান? বুঝার একটা উপায় আছে। যদি তোমার প্রতিষ্ঠানে ড্রয়িং অফিসের বেতন থাকে বা উৎপাদন মজুরি থাকে, তখন তুমি বুঝবে এই প্রতিষ্ঠানটা শিল্প প্রতিষ্ঠান। এইবার দেখো তোমার আছে এই যে ড্রয়িং অফিসের বেতন, উৎপাদন মজুরি, এই প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান। তার মানে এখানে আমি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে এখন কিছু নতুনত্ব পাবো। তাহলে আমরা শুরু করলে বুঝতে পারবো। তাহলে আমরা যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় বের করতেছি, প্রথমে নিয়ে আসবো প্রারম্ভিক মজুত পণ্য। আমরা রেওয়া মিলে দেখতেছি আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আছে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আমাদের রেওয়া মিলে কত আছে এটা দেখি। আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আছে 1,44,500 টাকা। আমি দ্বিতীয় ঘরে লিখবো 1,44,500 টাকা। ওকে, 1,44,500 টাকা লেখার পর এরপরে আমি আনবো ক্রয়। এই দেখো ক্রয় আছে 5,40,000 টাকা। এটা নিট ক্রয় লিখবো আমি। তাহলে ক্রয় লিখবো আগে। এখন ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত, ক্রয় বার্তা এবং সমন্বয়ে যদি ক্রয় রিলেটেড কোনো কাজ থাকে, এই কাজগুলো আমরা করব। দেখি আছে কিনা সমন্বয়। আমাদের সমন্বয়ে কোনো ক্রয় রিলেটেড কাজ নেই। তাহলে আমাদের এখানে যে ক্রয় আছে এটাই নিট ক্রয়। তাহলে ক্রয় কত টাকা দেখতেছি আমরা ক্রয় দেখতেছি 5,40,000 টাকা। এটা আমরা দ্বিতীয় ঘরে লিখবো 5,40,000 টাকা। ওকে, লিখে ফেললাম। এরপরে আমরা উৎপাদন রিলেটেড যে ব্যয়গুলো আছে সেগুলো লিখবো। শুরু থেকে আমরা আসি। প্রথমেই কলকাবজা নিব না, সুনাম নিব না, দালান কোঠা নিব না, ব্যাংক জমা নিব না, প্রাপ্য হিসাব নিব না, লগ্নি নিব না, প্রদেশ হিসাব নিব না, সম্পদার দায় সাধারণ সঞ্চিত হবে নিব না। এটার শেয়ার হোল্ডারদের শর্ত। প্রারম্ভিক মজুত পণ্যতে নিলাম। এই দেখো ড্রয়িং অফিসের বেতন। এই জিনিসটা আমরা অনেকে বুঝি না। ড্রয়িং অফিসের বেতন জিনিসটা কি? যেহেতু এটা শিল্প প্রতিষ্ঠান, তাই তোমাকে কি করতে হবে? প্রোডাকশন প্ল্যান করতে হবে। তোমাকে পণ্য একটা, তুমি যে পণ্যের রূপগত পরিবর্তন করবে। কারণ একটা শিল্প প্রতিষ্ঠান কি করে? কাঁচামাল ক্রয় করে বিভিন্ন প্রক্রিয়াজাত করার মাধ্যমে একটা আসলে চূড়ান্ত পণ্যে রূপান্তরিত করে, অর্থাৎ এটা রূপগত পরিবর্তন বলে। তার জন্য তোমাকে আগে তো পণ্যের একটা নকশা করতে হবে, ড্রয়িং করতে হবে, ডিজাইন করতে হবে। এই ডিজাইনটা যে করে তাকে তুমি বেতন দিবা না? এই বেতনটাই হচ্ছে ড্রয়িং অফিসের বেতন। ওকে, এটা কিন্তু আমরা অনেকে জানি না যে ড্রয়িং অফিসের বেতনটা কি আসলে। এটা কেন প্রত্যক্ষ ব্যয়, এটা জানা কিন্তু খুব জরুরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি যে ড্রয়িং অফিসের বেতন বলতে যারা, অর্থাৎ যে কর্মচারী প্রোডাকশন প্ল্যান করে, এই হিসাবকালে কতটি পণ্য উৎপাদিত হবে, প্রোডাকশন প্ল্যান, পণ্যের ডিজাইন বা নকশা করে, তাকে আমরা যে বেতনটা দেই সেটাকেই বলা হয় ড্রয়িং অফিসের বেতন। ওকে, তাহলে এই ড্রয়িং অফিসের বেতন আমি কেন দিচ্ছি? এটা কি প্রত্যক্ষ খরচ না পরোক্ষ খরচ? একটু নিচে চিন্তা করো। এটা প্রত্যক্ষ খরচ, কারণ এটা পণ্য উৎপাদনের সাথে জড়িত। আমি এই জন্য তো বললাম যে ক্রয় সংক্রান্ত ব্যয় যে কথা, উৎপাদন সংক্রান্ত ব্যয় তো একই কথা। কারণ তুমি পণ্য উৎপাদন করে দেন তো বিক্রি করবা, তার মানে এটা তো প্রত্যক্ষ খরচ। কারণ তুমি যে বিক্রিত পণ্যের ব্যয় লিখতেছো, মানে এই বিক্রিত পণ্যের ব্যয়ের আরেকটা নাম কি? এটা প্রত্যক্ষ খরচ। ওকে, তাহলে প্রত্যক্ষ খরচের মধ্যে যেমন প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, হ্যাঁ, মজুরি, ক্রয় পরিবহন,
যখন উৎপাদনশীল প্রতিষ্ঠান সেখানে কি আসবে? ড্রয়িং অফিসের বেতন, উৎপাদন মজুরি, কলকারখানার অবস্থা, অর্থাৎ যে ব্যয়গুলো কারখানায় হবে সেগুলো কিন্তু আমাদের প্রত্যক্ষ খরচ। ওকে, তাহলে এই জন্য আমরা লিখবো ড্রয়িং অফিসের বেতন। এটা মনে হয় না আর কোনোদিনও তোমাদের কারো সমস্যা হবে, কেন এটা প্রত্যক্ষ খরচ অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় আসে। তাহলে আমি লিখবো ড্রয়িং অফিসের বেতন। এগুলো অনেক সহজ, যদি আমি এই জিনিসগুলো আমি বেসিক জানি তাহলে সহজ, বেসিক না জানলে কিন্তু আসলে আমাদের মুখস্থের উপরে নির্ভরশীল থাকতে হবে। ড্রয়িং অফিসের বেতন। ওকে, তাহলে ড্রয়িং অফিসের বেতন কত টাকা? 70,000 টাকা। আমি লিখে ফেলবো দিতে পারবো 70,000 টাকা। ওকে, এটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা দেখতেছি ক্রয় বিক্রয় তো হয়ে গেছে। এই যে উৎপাদন মজুরি, আমি লিখবো উৎপাদন মজুরি। মজুরি কি থেকে থাক? মজুরি মানেই আমাদের ক্রয় সংক্রান্ত ব্যয়। ওকে, তাহলে উৎপাদন মজুরি, আমাদের উৎপাদন মজুরি কত? 1,68,000 টাকা। এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, ক্রেডিটটা নিবো না আমি, আসলে 1,68,000 ডেবিটটা নিবো। 1 লক্ষ, এটা ভুল করে লিখে ফেলছি আমি, প্রিন্টিং মিস্টেক। আসলে প্রিন্টিং না, আমার লেখার ভুল হয়েছে। আমি লিখবো 1,68,000 টাকা লিখবো আমি। ওকে, আমরা লিখে ফেলাম 1,68,000 টাকা উৎপাদন মজুরি। অফিস ব্যয় তো আমি নিবো না, পরিচালকের ভাতা তো আমি নিবো না, এগুলো আমাদের পরিচালন ব্যয়, আমি তো এখানে প্রত্যক্ষ খরচ নিবো। ওকে, এরপরে আমাদের আরেকটা নতুন আসলে এখানে ব্যয় আসবে, সেটা হচ্ছে যদি কলকাতার অবস্থা নির্ণয় করতে বলে। কারণ আমি তোমাকে যে কথাটা বললাম, যেহেতু এটা আমাদের উৎপাদনশীল প্রতিষ্ঠান, এটা কিন্তু উৎপাদনশীল প্রতিষ্ঠান, যেহেতু আমাদের একটা উৎপাদনশীল প্রতিষ্ঠান, একটু জিনিস চিন্তা করো, কারখানায় যে ব্যয়গুলো হবে, কারখানার ব্যয়গুলো তো আমাদের উৎপাদন ব্যয়, তাহলে কারখানার ব্যয়গুলোই তো আমার বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ প্রত্যক্ষ ব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখবো আমাদের এখানে কলকাবজার যে অবস্থায় আছে, এই দেখো কাটতে বলছে, কলকাতার উপর 10% অবস্থা ধার্য করো। এটি খুবই আমাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে। কলকাতা কোথায় থাকে? আমাদের কলকাতা থাকে কারখানায়। এই উৎপাদন মজুরি আমরা কোথায় দিচ্ছি? আমরা ড্রয়িং অফিসের বেতন আমরা কোথায় দিচ্ছি? এগুলো কিন্তু কারখানায় কর্মরত কর্মচারীকে আমরা দিচ্ছি। তাহলে কারখানায় আমরা যে ব্যয়গুলো করি এগুলো আমার প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ মানেই তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় লিখবো। ওকে, তাহলে আমরা লিখবো কলকাতার অবচয়। এগুলো কিন্তু আসলে অনেকে বুঝে না, গুলিয়ে ফেলে, যে মাথায় ঢুকে না কেন এগুলো আমরা বিক্রিত পণ্যের ব্যয় লিখবো। মনে হয় না এই ক্লাসটা করার পর তোমাদের আর সমস্যা থাকবে। কলকাতার অবচয়। ওকে, কলকাতার অবস্থায় কত পার্সেন্ট কাটতে বলছে? 10%। তাহলে আমরা কলকাতার 10% অবস্থায় কাটবো। আমাদের কলকাতার কত আছে দেখি একটু। কলকাতা আছে 7,50,000 টাকা। 7,50,000 10% 75,000 টাকা। এই লিখবো আমরা 75,000 টাকা। ওকে, 7,50,000 10% হয়ে গেল। তারপরে আর এখানে আমাদের প্রত্যক্ষ খরচ নেই, আমরা সব প্রত্যক্ষ খরচ লেখা শেষ করলাম। তাহলে এখন আমরা এগুলোকে যোগ করে দেবো। যদি যোগ করি, আমরা যোগফলটা যত পাবো লিখে দেবো। 1,44,500 যোগ 5,40,000 যোগ 70,000 যোগ 1,68,000 যোগ 75,000। আমরা যোগফল পাচ্ছি 9,97,500। আমি লিখবো 9,97,500। এটা হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই 9,97,500 থেকে সেম আমরা এক মালিকানা কারবার অর্থাৎ শিল্প প্রতিষ্ঠান না হয়ে নর্মালি আমরা যে আমাদের বাজারে যে দোকানগুলো দেখি, পণ্যের প্রতিষ্ঠান যারা পণ্য ক্রয় করে পণ্য বিক্রি করে, তাদের ক্ষেত্রেও যা, উৎপাদনশীল প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তা। কারণ আমি যে প্রত্যক্ষ ব্যয়গুলো যোগ করলাম, যোগ করে যে যোগফলটা পেলাম সমাপনী মজুত পণ্য বিয়োগ করার পূর্বে, এটাকে আমরা বলবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? 9,97,500 টাকা। এখান থেকে আমরা এই বছরে যত টাকার মাল অবিক্রিত আছে সমাপনী মজুত পণ্য নামে, সেটা বিয়োগ করবো। এই দেখো সমাপনী মজুত পণ্য 95,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে। তাহলে আমি লিখবো মাইনাস সমাপনী মজুত পণ্য। তাহলে আমি সমাপনী মজুত পণ্য বিয়োগ করলেই আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। খুব সহজেই কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারি, এই যে 95,000 টাকা বিয়োগ করে। ওকে, 95,000 টাকা বিয়োগ করলাম। এখন আমরা পাবো 9,02,500 টাকা। এটাই হচ্ছে আমাদের এই বছরে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা কিন্তু খুব সহজে দেখো, আমরা আজকে যে এখানে নতুনত্ব বিষয়গুলো ছিল, যেটা শিল্প প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে ড্রয়িং অফিসের বেতন, উৎপাদন মজুরি, কারখানায় সংগঠিত যে কোনো ব্যয়, যে ব্যয়গুলো কারখানায় ঘটবে, যেমন কারখানা ভাড়া, কারখানা শ্রমিকের বেতন, কারখানা সাপ্লাই যেটা থাকুক না কেন, কারখানার কলকাতার অবস্থায়, কারণ কারখানায় কলকাতা কোথায় থাকে? কারখানা থাকে। কলকাতার রিলেটেড যে কোনো ব্যয়, কলকাতার অপচয়, কলকাতার মেরামত খরচ, সবগুলোই কিন্তু আমাদের প্রত্যক্ষ খরচ। এগুলো জানতে হবে তোমাকে। ওকে, তাহলে আমরা 9,02,500 টাকার পণ্য বিক্রি করছি 11,24,500 টাকায়। আমি যদি বিয়োগ করি তাহলে আমরা বুঝতে পারবো আমার মোট মুনাফা বা ক্ষতি কত। তাহলে আমি 11,24,000 টাকা থেকে বিয়োগ করবো 9,02,500। তাহলে বিয়োগ ফল দেখতেছি আমাদের 2,21,500 টাকা বের হয়েছে। এই 2,21,500 হচ্ছে আমাদের মোট মুনাফা। এটা কিন্তু আমাদের মোট মুনাফা। ওকে, এই মোট মুনাফার সাথে আমরা কি করব? এখন বিয়োগ করব পরিচালন ব্যয়। যেহেতু আমার নিচে জায়গা নাই, আমি উপরে বাদ দিব। মিশাচ্ছি, তোমরা অবশ্যই এগুলো লিখে নিবা। তাহলে আমরা বাদ দিলাম পরিচালন ব্যয়। এবং পরিচালন ব্যয় বলতে আমরা কি জানি? যে ব্যয়গুলো আমরা বিক্রিত পণ্যের ব্যয় লিখছি এবং
ঋণের সুদ ব্যতীত অন্য সকল যে কোনো ব্যয়, কারণ ঋণের সুদটা মাথায় রাখবে এটা অপরিচালন ব্যয়। আরো কিছু আইটেম আছে কিন্তু আমরা ম্যাক্সিমাম সব অঙ্কেই দেখি ঋণের সুদ। ওকে, ঋণের সুদ এবং বিক্রিত পণ্যের ব্যয় ব্যতীত অন্যান্য সকল ব্যয় হচ্ছে তোমার হচ্ছে পরিচালন ব্যয়। তাহলে শুরু থেকে আসি আমরা। তাহলে সুনাম, কলকাবজা, সুনাম, দালান কোঠা, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, লগ্নি, এই জিনিসগুলো নিব না। প্রদেয় হিসাব, সাধারণ সঞ্চিত হবে। আমরা ড্রয়িং অফিসের বেতন, প্রারম্ভিক মজুত পণ্য নিয়ে গেছি, বিক্রিত পণ্যের ব্যয় ব্যতীত বলছি আমি। আর আমাদের কাজ একবার যেটা হয়ে গেছে বাতিল, প্রারম্ভিক মজুত পণ্য হয়েছে বাতিল, ড্রয়িং অফিসের বেতন হয়েছে বাতিল, ক্রয় বিক্রয় হয়েছে বাতিল, উৎপাদন মজুরি হয়েছে বাতিল। এই যে অফিস ব্যয়, আমি লিখবো অফিস ব্যয়। ওকে, তাহলে অফিস ব্যয় আমরা যত পাবো তত লিখবো এখানে। অফিস ব্যয় আমার কত টাকা আছে? অফিস ব্যয় আমার আছে এখানে 1,44,000 টাকা। সমন্বয়ে কাজ নাই, তাই সরাসরি আমরা দ্বিতীয় ঘরে লিখলাম 1,44,000 টাকা। তারপরে লিখবো পরিচালকদের ভাতা। ওকে, তাহলে পরিচালকদের ভাতা আমরা কত দেখতেছি? 1,08,000 টাকা। পরিচালকদের ভাতা এটা আছে আমাদের পরিচালন ব্যয়। ওকে, এরপরে আমরা দেখতেছি ঋণপত্র, এটা তো নিব না আমরা। হ্যাঁ, এগুলা আমরা নিব না। এরপরে আমাদের আর পরিচালন ব্যয় কি আছে আমরা রেওয়া মিলে দেখতেছি না। এখন আমরা সমন্বয় 1 করে ফেলছি। 2, এটা তো নিট মুনাফার উপর 25% হারে আয়কর সংস্কৃতি ব্যবস্থা করো, এটা তো আমাদের শেষে একদম কর পূর্ববর্তী নিট মুনাফা মাইনাস নতুন আয়কর সংস্কৃতি কর পরবর্তী নিট মুনাফা, এটা যাবে না। 3 নম্বর তো হলো। এই যে 3 নম্বর আরেকটা সুনামের 20% অবলোকন করো, তাহলে দেখবো সুনামের অবলোকন। সুনামের অবলোকন কিন্তু আমাদের পরিচালন ব্যয়। হ্যাঁ, তো সুনামের অবলোকন, সুনামের অবলোকন কত পার্সেন্ট কাটতে বলছে? 20%। তাহলে সুনাম আমাদের রেওয়া মিলে কত আছে একটু দেখি আমরা। রেওয়া মিলে আছে 8 লাখ। 8 লাখের 20%, 8 দুগুণা 16, 1,60,000 টাকা। এটা আমরা দ্বিতীয় ঘরে লিখবো, সুনামের অবলোকন 1,60,000 টাকা। ওকে, এটাও হয়ে গেল। এরপরে 4 নম্বর সমন্বয়, এটা তো পরিচালন ব্যয়। একজন খরিদ্দারের কাছে পাওনা 10,000 টাকা পাওয়া যাবে না, চাই এখন হিসাবভুক্ত হয়নি। এটাকে কি বলি আমরা? অনাদি পাওনা। এখন অনাদি পাওনার আমাদের একটা প্যাটার্ন আছে। যখন আমরা পরিচালন ব্যয় লিখি, পরিচালন ব্যয় যখন অনাদি পাওনা লিখবো, অনাদি পাওনা যোগ নতুন অনাদি পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদি সঞ্চিতি। এটার কিন্তু বেসিকটা আমি তোমাদেরকে বুঝাইছি যে কেন অনাদি পাওনার সাথে নতুনটা যোগ হয়, পুরাতনটা বিয়োগ হয়। তাহলে আমরা লিখি এই বছর অনাদায়ী পাওনা। তাহলে অনাদায়ী পাওনা আমাদের প্রশ্নেই দেওয়া আছে সমন্বয়ে, এটা কিন্তু অলিখিত। তাহলে অনাদি পাওনা কত টাকা আছে? আমাদের আছে 10,000 টাকা। তাহলে এই বছর সমন্বয় অনুযায়ী আমরা প্রাপ্য হিসেবের কাছ থেকে 10,000 টাকা পাবো না। এবং আমি আরো সন্দেহ করছি যে ভবিষ্যতে আরো পাবো না নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটাকে আমরা বলি, সেটা কি করি আমরা? প্রাপ্য হিসাবের উপর কাটি, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর। এটা কিন্তু কয়ে আমরা কাটছিলাম, আমি টুকে রাখি নাই, আমি নতুন করে আবারও কাটি। তাহলে আমাদের প্রাপ্য হিসাব কত ছিল? আমাদের রেওয়া মিলে ছিল 3,75,000 টাকা। 3,75,000 টাকা থেকে আমরা এই যে অলিখিত যেটা সমন্বয়ে আছে আমরা বিয়োগ করি 10,000 টাকা। বিয়োগ করলে আমাদের থাকে 3,65,000 টাকা। এই 3,65,000 টাকার উপর আমি আবার সন্দেহ করতেছি যে ভবিষ্যতে আমি আরো 5% টাকা পাবো না। এটাকে আমরা বলি নতুন অনাদি পাওনা সঞ্চিতি। তাহলে গুণন 5%, তাহলে 18,250 টাকা। এই বছর আমরা অনাদায়ী পাওনা বাবদ, আমাদের অনাদি পাওনা বাবদ মোট খরচ কত? 28,250 টাকা। অর্থাৎ আমার প্রাপ্য হিসেবের কাছ থেকে আমি মোট 28,250 টাকা পাবো না। তার মধ্যে এটা হচ্ছে প্রকৃত, এটা হচ্ছে সম্ভাব্য। তাহলে মোট পাবো না কত? 28,250 টাকা। এটার বিপরীতে আমাদের রেওয়া মিলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে একটা তহবিল থাকে, যেটা আসলে এই অনাদায়ী পাওনা সংক্রান্ত ব্যয় রিকভার করে বা পূরণ করে দেয়। এই অঙ্কে কি আছে? যদি না থাকে আমাকে সরাসরি দ্বিতীয় ঘরে লিখতে হবে। এই অঙ্কে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নেই, তাই এই যোগফলটা এখানে নামা যাবে না, এটা লিখতে হবে আমাকে দ্বিতীয় ঘরে 28,250 টাকা। ওকে, এরপরে আমাদের অন্যান্য আর কি ব্যয় আছে? সমন্বয়ে যায়, সমন্বয়ে 4 হলো, 5 হলো। শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ ঘোষণা করতে হয়, মানে করা হয়। এটা কিন্তু সংরক্ষিত আয়ের দফা, এটা এখানকার দফা না। তারপরে আমি A to Z যতগুলো পরিচালন ব্যয় ছিল সবগুলো লিখে ফেললাম। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, একটু তোমাকে বুঝে রাখি। এখানে 10% ঋণপত্র, ঋণের সুদ আমাদের অপরিচালন ব্যয়। আবার 12% লগ্নি, এটা হচ্ছে লগ্নি বলতে বিনিয়োগ, বিনিয়োগের সুদ আমার অপরিচালন আয়। এই কোন দফাই আমরা এখানে বসাবো না। তাহলে এখন আমি কি করব? আমি যোগের দাঁড়িয়ে দেবো। আমাদের সকল পরিচালন ব্যয় লেখা শেষ, এখন আমি যোগ করব। তাহলে 1,44,000 যোগ 1,08,000 যোগ 1,60,000 যোগ 28,250 টাকা। আমি যদি যোগ করি আমরা পাবো 4,40,250 টাকা। তাহলে আমাদের কিন্তু দেখো এটা ছিল মোট মুনাফা। তোমরা এই জিনিসটাকে একটু উপরে লিখি। মোট মুনাফা ছিল 2,21,500 টাকা, এটা ছিল মোট মুনাফা। তাহলে মুনাফা ছিল 2,21,500, সেখান থেকে ব্যয় করছি কত? 4,40,250। তাহলে আয়ের চেয়ে ব্যয় বেশি,
তাহলে আমি যদি মাইনাস করি তাহলে এবার কিন্তু আমাদের পরিচালন মুনাফা না ক্ষতি বের হবে। ওকে, বিয়োগ করলে আমরা পাচ্ছি 2,18,750 টাকা। এইবার এই 2,18,750 টাকা বেড়েছে, এটা কিন্তু মাইনাস ফিগার, ব্র্যাকেটে দিতে হবে। তার মানে আমাদের আয় বেশি, আয় কম, ব্যয় বেশি। তাহলে আমাদের মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করলে আমরা কিন্তু পরিচালন মুনাফা বা ক্ষতি পাই। আমি আবারও বলি, আমি পরিচালন আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে মোট মুনাফা পাই, সেখান থেকে পরিচালন ব্যয় বিয়োগ করলে পরিচালন মুনাফা বা ক্ষতি পাই। যদি আমার মাইনাস ফিগার বের হয় আমাদের ক্ষতি, আর যদি প্লাস ফিগার বের হয় আমাদের মুনাফা। তাহলে এখানে মাইনাস ফিগার বেরিয়েছে মানে কি, আমাদের আয় কম ব্যয় বেশি, তাই আমি লিখবো অতএব পরিচালন ক্ষতি। ওকে, খুব সহজেই কিন্তু আমরা পরিচালন ক্ষতিটা নির্ণয় করলাম। মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা থাকবে। দিয়ে A to Z আমরা বক্স করে দেবো, আমাদের খ ডান। ওকে, এখন আমরা গ সমাধান করবো। গয় কি বলছে, নেট মুনাফা 5 লক্ষ টাকা ধরে 2018 সালে সমাপ্ত বছরের জন্য মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করবো। এই দেখো, আমরা গত অঙ্কে, এর আগের অঙ্ক যখন আমরা করলাম সেই অঙ্কেও আমরা কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করছি। মালিকানা সত্ত্ব বিবরণী এটা কিন্তু আমরা সচরাচর প্রস্তুত করি না, কারণ আমরা যদি যৌথ মূলধনী কারবার আর্থিক বিবরণী অধ্যায়টা দেখি, আমাদের করণীয় কিন্তু 3টা করি, নরমালি প্র্যাকটিস করি। আমরা আয় বিবরণী প্র্যাকটিস করি, আমরা সংরক্ষিত আয় বিবরণী করি এবং আমরা আর্থিক অবস্থার বিবরণী করি। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করি, আর্থিক অবস্থার বিবরণী মানে কি, আমাদের যে মৌলিক হিসাব সমীকরণ আছে A সমান L প্লাস AC, তারপরে একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট তারিখে মোট কত টাকা সম্পদ আছে এটা আমরা লেফট সাইডে নির্ণয় করি, এবং আমরা রাইট সাইডে নির্ণয় করি কত টাকার শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব এবং দায় আছে, এটা রাইট সাইডে আমরা নির্ণয় করি। অর্থাৎ শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব প্লাস দায়, এটা রাইট সাইডে নির্ণয় করি। এখন এই রাইট সাইডে আমাদের যে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব আছে এই জিনিসটাই আমাকে নির্ণয় করতে বলছে। দেখো, নেট মুনাফা 5 লক্ষ টাকা ধরে 2018 সালের সমাপ্ত বছরের জন্য মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। তার মানে এই প্রতিষ্ঠানে সম্পদের উপর মালিকদের অধিকার কত, শেয়ার হোল্ডারদের অধিকার কত, এটা তোমাকে নির্ণয় করতে বলছে। এখন আমি তোমাকে বলছি যে মালিকানা সত্ত্বের মধ্যে, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের মধ্যে টোটাল 5টা দফা আনতে হয়। তার মধ্যে প্রথমে শেয়ার মূলধন, আদায়কৃত মূলধন, 2 সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত তহবিল, 3 লভ্যাংশ সমাধান তহবিল, 4 শেয়ার অধিকার, 5 হচ্ছে সংরক্ষিত আয়। আমরা বইয়ের যদি ছকটা দেখি, বইয়ের ছকটা কিন্তু কলাম ওয়াইজ আছে, বিবরণ, শেয়ার মূলধন, সঞ্চিতি তহবিল বা সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমাধান তহবিল, তারপরে আছে শেয়ার অধিকার, তারপরে আছে সংরক্ষিত আয়, দেন মোট। ওইভাবে ছকটা করলে অনেকে আসলে শিক্ষার্থীরা বুঝতে পারে না কেন যোগ হচ্ছে কেন বিয়োগ হচ্ছে, ওই জন্য ছকটা ওইভাবে না করে আমরা উলম্ব ছকে করবো। আসলে এটার জন্য মার্ক বেশি পাওয়া বা কম পাওয়ার কোনো সম্পর্ক নেই, দিন শেষে তোমার ফলাফলটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তুমি লিখবা আগে গ, প্রতিষ্ঠানের নাম লিখবা, মালিকানা সত্ত্ব বিবরণী, পরে লিখবা 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য, এটা সমাপ্ত বছরের জন্য করা হয়। আর মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে কি বললাম, 5টা দফা আনবো। প্রথমে আনবো শেয়ার মূলধন, যেটা আদায়কৃত মূলধন, লিখবো আমি শেয়ার মূলধন, এটা আমার রেওয়ামিলে থাকবে সবসময়ের জন্য। ওকে, তাহলে লিখবো শেয়ার মূলধন। এখন শেয়ার মূলধন আমাদের রেওয়ামিলে কত টাকা আছে দেখলেই বুঝতে পারবো শেয়ার মূলধন কত টাকা আছে। রেওয়ামিলে যাবো আমরা, শুরুতে আছে কি শেয়ার মূলধন, শেয়ার মূলধন দেখি আমরা একটু, এই দেখো শেষে আছে শেয়ার মূলধন 18 লক্ষ টাকা। তাহলে আমরা 18 লক্ষ টাকা একদম লিখবো তৃতীয় ঘরে। ওকে, আমরা লিখে ফেললাম 18 লক্ষ টাকা। শেয়ার মূলধন লেখার পর আমরা লিখবো সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত তহবিল, এটা রেওয়ামিল থেকে আমি আনবো। সাধারণ, এই দেখো সাধারণ সঞ্চিতি তহবিল, আমি লিখবো সাধারণ সঞ্চিতি। ওকে, সাধারণ সঞ্চিতি, এটার কাজ থাকতে পারে, সমন্বয় দেখলে আমি বুঝতে পারবো সাধারণ সঞ্চিতি। যদি কাজ থাকে আমি প্রথম ঘরে লিখবো সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি আমাদের প্রারম্ভিক ছিল 4,50,000 টাকা, অর্থাৎ গত বছরের নিট লাভ থেকে সরিয়ে আমরা গত বছর পর্যন্ত সমাপনী জের পাইছি 4,50,000 টাকা। গত বছরে 4,50,000 টাকা, পরবর্তী বছরে অর্থাৎ 18 সালে রেওয়ামিলে চলে আসছে 4,50,000, এটা প্রারম্ভিক। এখন সমন্বয়ে আমরা দেখবো যে চলতি বছরের নিট মুনাফা থেকে আমরা সাধারণ সঞ্চয় তহবিলে স্থানান্তর করছি কিনা। সমন্বয় দেখতেছি আমরা করিনি, যেহেতু করিনি তাহলে আমার এখানে জেডটার পরিবর্তন হবে না। তাহলে আমাদের গত বছরে সমাপনী সাধারণ সঞ্চিতি তহবিল যত ছিল বা এই বছরের প্রারম্ভিক যত ছিল সমাপনীয় তত হবে, কারণ আমি নতুন করে এখানে আর কোনো ফান্ড ট্রান্সফার করিনি, ভবিষ্যৎ ব্যবস্থা রাখিনি, তাই সাধারণ সঞ্চিতি আমি 4,50,000 টাকায় লিখবো। যদি এই বছরে আমি স্থানান্তর করতাম, সমন্বয় ধরা পড়তো, তাহলে সাধারণ সঞ্চিতি আমি প্রথম ঘরে লিখতাম যোগ, নতুন যোগ করে আমরা একদম তৃতীয় ঘরে দিতাম। এটা হচ্ছে আমাদের কাজ। তারপরে আমি 2 নম্বর দফা লিখে ফেললাম। 3 নম্বর দফা হিসেবে আনবো লভ্যাংশ সমতাকরণ তহবিল, এটা রেওয়ামিলেও থাকতে পারে, সমন্বয় থাকতে পারে, এই অঙ্কে নাই, বাতিল। 3 নম্বরে আমি আনবো শেয়ার অধিকার। শেয়ার অধিকার কি আছে? শেয়ার অধিকারও আমাদের এই অঙ্কে নাই, বাতিল, 4 নম্বর আইটেম।
তারপরে আমি লিখবো সংরক্ষিত আয়, এই যে আছে সংরক্ষিত আয়, লিখবো আমি সংরক্ষিত আয়। এই সংরক্ষিত আয়ের কাজটা আমি করব, তাহলে সংরক্ষিত আয়, সংরক্ষিত আয় লিখে আমি কোলন দিব, দিয়ে প্রথমে লিখবো প্রারম্ভিক জের। ওকে, প্রারম্ভিক জের। প্রারম্ভিক জের যেটা রেওয়া মিলে থাকে প্রারম্ভিক জের, আমরা যেহেতু সংরক্ষিত আয়গুলি কিভাবে প্রস্তুত করতে হয় এটা আমরা জানি, ওই জিনিসটাই এখানে করবো। প্রারম্ভিক জের কত টাকা আছে? 1,50,000 টাকা আছে। ওকে, এই 1,50,000 টাকাটা আমরা দ্বিতীয় ঘরে লিখবো, 1,50,000 টাকা। এটার সাথে আমাদের চলতি বছরে নিট মুনাফা কত টাকা বলছে আমার গয়ে, নিট মুনাফা 5 লক্ষ টাকা ধরে 2018 সালের সমাপ্ত বছরের জন্য নিট মুনাফা চলতি বছরে ধরছে 5 লক্ষ টাকা। তাহলে আমরা কি জানি, আমাদের সংরক্ষিত আয়ের যে প্রারম্ভিক যে 1.5 লক্ষ টাকা আছে, এই 1.5 লক্ষ টাকার সাথে নিট চলতি বছরের নিট লাভটা আগে ওইখানে ট্রান্সফার করতে হয়। তাহলে আমি লিখবো যোগ চলতি বছরের নিট লাভ, তুমি লিখবা চলতি বছরের নিট লাভ, এখানে সংক্ষেপে আমি নিট লাভ লিখলাম বা নিট মুনাফা লিখলাম। তাহলে নিট মুনাফা বা নিট লাভ একই কথা। তাহলে আমি দেখতেছি কত টাকা ধরতে বলছে আমাকে 5 লক্ষ টাকা। ওকে, 5 লক্ষ টাকা লিখলাম, লিখে আমি যোগ করলাম এখানে 6,50,000 টাকা। তাহলে আমাদের সিস্টেমটা কি? যৌথ মূলধনী কারবারে যৌথ মূলধনের সিস্টেমটা হচ্ছে আমাদের সংরক্ষিত আয় প্রারম্ভিক যত টাকা আছে সেই টাকার সাথে আমি চলতি বছরে যে লাভটা করব ওই লাভটা এখানে ট্রান্সফার করতে হয়, করে আমাদের টোটাল জমাকৃত টাকা কিন্তু 6,50,000 টাকা। এই যে 6,50,000 টাকা আছে, এই 6,50,000 টাকা থেকে আমি সরকারকে আয়কর প্রদান করব, আমি সাধারণ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করব, সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করব এবং বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করব। যেমন আমরা সাধারণ সঞ্চয় তহবিল স্থানান্তর করব, এটা ভবিষ্যৎ ব্যবস্থা। আমরা কল্যাণ তহবিল স্থানান্তর করব, এটা ভবিষ্যৎ ব্যবস্থা। আমরা লভ্যাংশ সমতাকরণ তহবিল স্থানান্তর করব, এটা ভবিষ্যৎ ব্যবস্থা। এই কাজগুলো আমরা আর এই টাকা থেকে করি। এইটাকে আমরা যখন এই টাকাগুলো থেকে বন্টন করি, আমরা বাদ শিরোনামে বন্টন করি। তাহলে আমরা দেখবো এখানে আছে কিনা, তারপরে আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা দেখতেছি 1 নম্বর সমন্বয় না, 2 নম্বর সমন্বয় তো হয়ে গেছে, 3 নম্বর সমন্বয় আসবে না, 4 নম্বর সমন্বয় তো না, 5 নম্বর সমন্বয় না, হ্যাঁ 6 নম্বর সমন্বয় প্রস্তাবিত লভ্যাংশ আছে। ওকে, প্রস্তাবিত লভ্যাংশ আছে, এখানে আয়কর টাইকর আছে কিনা দেখবো আমরা। আয়কর বা আমাদের অন্তর্বর্তীকারী লভ্যাংশ বা লভ্যাংশ প্রদান এখানে কোনো কিছু দেখতেছি না, শুধু বাদ শিরোনামে একটা জিনিসই এখানে বাদ দিবে, বাদ যাবে। লিখবো আমি শিরোনাম দেবো বাদ শিরোনামে লিখে আমি লিখবো প্রস্তাবিত লভ্যাংশ, কারণ আমাদের আর কোনো কিছু নাই। প্রস্তাবিত লভ্যাংশ আমরা শেয়ার মূলধনের উপর কাটবো। কত পার্সেন্ট বলা আছে? শেয়ার মূলধনের উপর প্রস্তাবিত লভ্যাংশ 5%। তাহলে শেয়ার মূলধন আমাদের রেওয়া মিলে আছে, শেয়ার মূলধন হচ্ছে 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকার 5% 90,000 টাকা। এই 90,000 টাকা আমি এখন বিয়োগ করবো। ওকে, আর এই 90,000 টাকা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো সমাপনী সংরক্ষিত আয়। তাহলে আমি 6,50,000 টাকা মাইনাস 90,000 টাকা যদি বিয়োগ করি আমি পাবো 5,60,000 টাকা। ওকে, এই 5,60,000 টাকায় আমার সমাপনী রক্ষিত আয়। আমি আবারও বলতেছি, আমরা যখন মালিকানা সত্ত্ব বিবরণী করবো, মালিকানা সত্ত্ব বিবরণীতে 5টা দফা নিব। তার মধ্যে প্রথমেই লিখবো প্রারম্ভিক শেয়ার মূলধন, এই যে লিখছি শেয়ার মূলধন। দ্বিতীয়ত নিব সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত তহবিল, এই যে লিখছি, এটার কাজ থাকতে পারে, কাজ করব। 3 নম্বরে লিখবো আমরা লভ্যাংশ সমতাকরণ তহবিল, ছিল না লিখি নাই। 4 নম্বরে লিখবো শেয়ার অধিকার, ছিল না লিখি নাই। শেয়ার অধিকারের কাজ থাকতে পারে, শেয়ার অধিকারের টাকা সুনাম দ্বারা অবলম্বন করো, এরকম লেখা থাকতে পারে, শেয়ার অধিকারের টাকা সুনামের সাথে অবলম্বন করো। ওকে, থাকলে আমি বিয়োগ করতাম, শেয়ার অধিকারে নেই, কাজ তো দূরে থাকে। 4 নম্বর শেয়ার অধিকার। 5 নম্বর আমি আনবো সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়ের কাজটা এইভাবে করবো, সংরক্ষিত আয় দিয়ে কলম দিব, কারণ সংরক্ষিত আয় করা জানি আমরা। দিয়ে আমরা লিখবো প্রথমে প্রারম্ভিক জের, দ্বিতীয় ঘরে ওই প্রারম্ভিক জেরের সাথে চলতি বছরের নিট লাভ যোগ করব। আমি যে টাকাটা পাবো সেখান থেকে আমরা বিভিন্ন পক্ষকে বন্টন করবো বাদ শিরোনামে। বাদ শিরোনামে আমরা জানি 4টা দফা আসে, রেওয়া মিল থেকে আয়কর, রেওয়া মিল থেকে লভ্যাংশ বা অন্তর্বর্তীকারী লভ্যাংশ, এই দুইটা রেওয়া মিল থেকে আসে। সমন্বয় থেকে আসে প্রস্তাবিত লভ্যাংশ, এটা অলওয়েজ সমন্বয় থাকে, এবং সমন্বয় থেকে আসে বিভিন্ন ভবিষ্যৎ ব্যবস্থা। যেমন নিট লাভের একটা নির্দিষ্ট টাকা সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর করো, কল্যাণ তহবিল গঠন করো, লভ্যাংশ সমতাকরণ তহবিল গঠন করে, এগুলোকে বলা হয় ভবিষ্যৎ ব্যবস্থা। এই দফাগুলো আমরা কি করি, এই টাকাগুলো থেকে বিয়োগ করে দেন আমরা সমাপনী সংরক্ষিত আয় পাই। এগুলো আসলে খুব জটিল কোনো কিছু নয়, একটু যদি তুমি চিন্তা করো একদম ইজি। তাহলে আমরা 5টা দফা লিখে ফেললাম, এখন আমরা এগুলো যোগ করবো। যোগ করলে আমরা কি পাবো? মালিকানা সত্ত্ব পাবো। এটা হচ্ছে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। তাহলে আমরা যোগ করি, আমরা পাবো 18 লক্ষ টাকা, হ্যাঁ, যোগ 4,50,000 টাকা, যোগ 5,60,000 টাকা। আমি যোগ করলে টাকা পাচ্ছি তোমার 28,10,000 টাকা। ওকে, এই 28,10,000 টাকা এটা কি মিন করে? এই 28,10,000 টাকা মিন করে এই যৌথ মূলধনী কারবারে মোট যত টাকা সম্পদ আছে এই সম্পদের উপর শেয়ার হোল্ডারদের শর্ত হচ্ছে 28,10,000 টাকা। ধরো এই প্রতিষ্ঠানে মোট সম্পদ হচ্ছে 55 লক্ষ টাকা, আমি ধরে নিলাম, মানে কাল্পনিক যে এই প্রতিষ্ঠানে মোট সম্পদ হচ্ছে 55 লক্ষ টাকা। এই 55 লক্ষ টাকার মধ্যে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা অধিকার
28,10,000 টাকা। এটাই হচ্ছে মালিকানা সত্ত্ব, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব, যা আমি শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণীতে নির্ণয় করলাম। এটা খুব সহজে, আসলে এই জিনিসটাই কিন্তু কলাম আকারে আছে, এটা হতাশ হওয়ার কিছু নাই। এটাকেই লিখবো আমি অতএব মালিকানা সত্ত্ব। ওকে, খুব সহজেই কিন্তু আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করলাম। মনে হয় না আর কখনো তোমাদের এটা সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজে শেষ করলাম। যদি তারপরও তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।